ওটা বোধহয় অন্য কোনো গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ, ওনার গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনি। তো গোমর ফাঁক হয়ে যাবে তো পুরোটা। এর কি মনে আছে প্রথম কবে টেলিভিশন দেখেছিলেন এবং সেটা কোথায়? হ্যাঁ, মনে আছে। আমার প্রথম টেলিভিশনের চেহারা দেখা হচ্ছে আব্দুল মামুন, যেরকম চশমা ছিল। উনি তখন চিঠিপত্রের জবাবের একটি অনুষ্ঠান করতেন এবং মঞ্চে প্রথম আমি ওনার নির্দেশনায় মুনির চৌধুরী, কবির চৌধুরীর অনুবাদ শেক্সপিয়ারের ওথেলো নাটকের ওথেলো ভূমিকায় কাজ করেছিলাম। আমরা নাটকটা করতাম, থিয়েটার করতাম আসলে সমাজ পরিবর্তন, মানুষের মঙ্গল, মানুষের ভালো, অন্যায়ের প্রতিবাদ, শোষণের প্রতিবাদ, এগুলো ছিল, অপশাসনের প্রতিবাদ, এগুলো আমরা গ্রামে গঞ্জে আইয়ুব খানের বিরুদ্ধে নাটক করেছি, কিন্তু এই গণনাট্য করেছি কিন্তু এরকম মানুষের নাটক। পলিটিক্যাল পার্টি মানে তখন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানীর সাহেবের দলের মিটিং থাকতো, তারপরে গিয়ে আমাদের নাটক থাকতো। আমাদের কিং সুপারস্টার শাকিব খান, তিনি আসলে কেমন? টিপিক্যালি কোট আনকোট যদি হিরো বলি, রাইট, মানে স্ক্রিন প্রেজেন্টেশন থেকে শুরু করে দেখা টাকা সবকিছু, লুক টুক সবকিছু মিলিয়ে ইজ ভেরি গিফটেড কাইন্ড অফ অ্যাক্টর আমার মনে হয়। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ অ্যান্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে রয়েছে মৌসুমী। সঙ্গে যিনি আজকে আছেন দর্শক, এই মানুষটি মানে অভিনয় জগতে আসলে যদি বলি যে অভিনয় শিল্পের ক্ষেত্রে উচ্চতায় এতটাই উঁচু যেটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে মানুষটি লম্বাতেও উঁচু এবং অভিনয় জগতের কথা বললেও সেটা অন্য লেভেলের। সেই প্রসঙ্গে আমি যাব, তার আগে বলতে চাই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র 3 মাধ্যমের অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, একজন লেখক, একজন চিত্রনাট্যকার, সেই সাথে তিনি আসলে নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা। নাট্যকেন্দ্রের নাম আমরা সকলেই জানি এবং এই মানুষটি অভিনয় করে আসলে যদি বলতে হয় যে হিরো না হয়ে বা নায়ক না হয়েও কিন্তু অপ্রতিদ্বন্দ্বী একজন হিরো, এবং তার চরিত্রের যে ডাইমেনশন সেটা আসলে যারা আমরা তার কাজ দেখি, তাকে ভালোবাসি, সেটা আমাদের সকলের জানা। এবং এই ঈদের পরে আমরা অনেকেই বলছি তিনি জাতীয় বাবা হয়ে গেছেন, কারণ মৃধা বনাম মৃধার সেই বাবার পরে রাজকুমারের শাকিব খানের বাবা, এবং এই প্রসঙ্গ নিয়ে তিনিও একটু মজা করেই বলেছেন। সেই কথা আমাদের হবে দর্শক। আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, যিনি আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনয় শিল্পী হিসেবে, আবার শ্রেষ্ঠ খল অভিনয় শিল্পী হিসেবেও পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী মানুষ, শ্রদ্ধেয় তারিক আনাম খান। কেমন আছেন? ভালো। এবং কোনো চেঞ্জ নেই একটা মানুষের, মানে এখনো দাপটের সঙ্গে কাজ করে যাওয়া এবং কত কিছুর সাক্ষী, প্রজন্মের পর প্রজন্ম আসছে, সবকিছু সাক্ষী হয়ে আপনি আসলে নিজেই এক একটা করে ইতিহাস রচনা করছেন। ঈদটা কেমন গেল? ঈদ খুব খুব যে এক্সাইটিং সেটা না, ঈদের সে সময়টা কাটিয়ে এসেছি আসলে ছোটবেলাতেই। ঈদের সব আনন্দ ওই ছোটবেলাতেই থাকে এবং ওখানেই শেষ হয়ে গেছে। এটা একদমই সত্য কথা। কিন্তু এবার রাজকুমার মুক্তি পেল এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে বাবার চরিত্রে অভিনয় করেছেন। ডিউরেশন খুব বড় ফ্যাক্ট না, বাট চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার এই ছবিটা করার উদ্দেশ্যই চেতনাটা পড়ে যে ছবির এমন একটা জায়গায় এই লোকটির যে ভূমিকা আছে সেটা যারা দেখবেন তাদের খুব অস্বীকার করা মুশকিল। এক নাম্বার 2 হচ্ছে সামথিং পজিটিভ টু ডেলিভার, মানে খুব একটা কিছু বলার আছে এই লোকের মুখ থেকে, মেসেজ থাকে যেটা আসলে তিনি প্রোভাইড করেন। মেসেজ থেকে বড় জিনিস হলো যে একটা আধুনিকতার একটা জায়গা আছে। এক লোক তার ছেলের সামনে ভুল স্বীকার করে, এইটা তো আমরা আমাদের ইগো এবং অন্যান্য কারণে বিভিন্ন বাবারা আসলে ছেলেদের সামনে ছোট হতে চায় না। ও ছেলের কাছেই তার মাকে নিয়ে সে মাপ চায়, মাকে বলে মা যেন ক্ষমা করে দেয়, এবং নিজের গোঁড়ামি, নিজের কুসংস্কার সেটা নিয়েও সে বলে যে আমার উচিত হয়নি। এই রকম একটি জায়গা থেকে আসলে আমাকে ছবিটা বা চরিত্রটা খুব টানে, যেটাকে বলা যায়। ওই কারণে ছবিটা করা। হ্যাঁ, তুমি সঠিক বলেছো, আসলে স্থায়িত্ব যদি আমি বলি পর্দায় তাহলে খুব কম, 10 to 15 মিনিটস মেবি ম্যাক্সিমাম। কিন্তু এই লোকটাকে বাদ দিয়ে ছবিটা সম্পূর্ণ হবে না, সেই কারণেই করা। একদমই তাই। আমি একটা ব্যাপার জানতে চাই, শাকিব খানকে নিয়ে তো আমরা অনেক রকম মন্তব্য করি যে তার স্টারডাম, তার কাজ এবং অপ্রতিদ্বন্দ্বী একজন হিরো, এটাও বলতে হবে, কারণ একেবারে এত আমরা বলি যে কিং, আমাদের কিং সুপারস্টার শাকিব খান একটা লম্বা সময় ধরে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে এবং
কাজ নিয়ে অনেক সমালোচনা, ব্যক্তি জীবন নিয়ে অনেক সমালোচনা বা আলোচনার মুখোমুখি পড়েছে, কিন্তু তাকে নিয়ে যদি বলতে বলি, কারণ আপনি এত অভিজ্ঞ একজন মানুষ, তার সাথে মানে একটু যদি তার সম্পর্কে বলতে বলি অ্যাজ অ্যান অ্যাক্টর, তিনি আসলে কেমন? ব্যক্তিগত জীবন একজন বিশেষ করে তারকার কি, আমি সেদিকে একেবারেই আমিও যেতে চাই না এবং আমি জানিও না যে কেন, কোন কারণে তাকে এগুলো করতে হয়েছে, কি ছিল, একেবারে তার এবং তার সঙ্গে যা সম্পর্ক সেইটার তারাই জানেন। এবং কোনো প্রশ্ন করলে তিনিই উত্তর দিতে পারবেন এর ভালো। আমি একজন শিল্পী হিসেবে শাকিবকে কিভাবে দেখেছি এইটুকুই আমি শুধু বলি খুব ছোট্ট করে, সেটা হলো আমার সঙ্গে এটা শাকিব খানের তৃতীয় কাজ। এর আগে একটা ছবি করেছিলাম হিরো দ্য সুপারস্টার বলে একটা ছবি, আর একটা হচ্ছে নোলক, দুটোতে। হিরো দ্য সুপারস্টার সেখানে ভয়ঙ্কর ভিলেন, একটা সায়েন্টিস্ট কিন্তু ভীষণ নেগেটিভিটি দিয়ে সে কাজকর্ম করে, ও একটা পুলিশের ক্যারেক্টার এরকম স্প্যানিশ টাইপের এরকম কিছু একটা, এবং আমরা অস্ট্রেলিয়ায় শুট করেছি। আর নোলকে আমি শাকিবের বাবাই ছিলাম। আমার কাছে যেটা ভালো লাগে, একটা হচ্ছে টিপিক্যালি কোট আনকোট যদি হিরো বলি, মানে স্ক্রিন প্রেজেন্টেশন থেকে শুরু করে দেখা টাকা সবকিছু, লুক টুক সবকিছু মিলিয়ে ইজ ভেরি গিফটেড কাইন্ড অফ অ্যাক্টর আমার মনে হয়। তার চোখ, নাক, কান, মুখ, হাইট, এবং ও যেভাবে মেনটেন করে, ও নিজের ট্রেনার থাকে, ফিজিক্যাল ট্রেনার, সকালে উঠে সেই ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা। আরেকটা বড় জিনিস যেটা শাকিব খানের মধ্যে আমি কাজ করার সময় দেখেছি, ও জিজ্ঞেস করে, ও চিত্রনাট্য পুরোটাই পড়ে, জানে, এবং সেই হিসেবে এই সিনটা কি করে এক্সিকিউট হবে, কি ভাবনা পরিচালকের সঙ্গে, এমনকি অন্য কেউ যদি থাকে তাকে জিজ্ঞেস করে। আমাকে অনেক সময় বলেছে, ভাইয়া মানে কি কি ঠিক আছে এটা এরকম ভাবে। এইটা বেশ বড় একটা গুণ আমার মনে হয় একজন অভিনেতার, বিকজ অভিনয়টা আসলে দুইজন মিলেই হয়, একা অভিনয়টা করা যায় না। একদম তাই, মানে পার্টনার। হ্যাঁ, মানে বেসিক্যালি অ্যাক্টিং এর বিজ্ঞানটাই হচ্ছে অ্যাক্টিং ইজ জাস্ট রিঅ্যাক্টিং। প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়া এইভাবেই আস্তে আস্তে গ্রো করে যায় একদম। সো শাকিবের মধ্যে আর যাই হোক না কেন আমি এটা দেখেছি, এমন নয় যে সে একমাত্র, অনেক হিরোর সঙ্গে কাজ করেছে তাদের মধ্যে এই গুণ আছে, কিন্তু ও খুব ইয়ে করে, প্রতি সময় আবার সেই শর্ট ব্যাক করে মনিটরে নিজে দেখে, নিজে ঠিক করে, আবার রিজেক্ট করে, না ভালো হয় না আরেকটা করবো, আরেকবার দিই, এরকম ভাবেই পুরোটা অগ্রসর, যা আমার জন্য খুব ভালো দিক মনে হয় একটা অ্যাক্টরের জন্য। লাস্ট আমি অসময় দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে অসময় খুব সুসময় বয়ে নিয়ে এসেছে তাদের, মানে তার যারা কাজ করেছে সেই কলাকুশলী, একই সাথে যারা আমরা দর্শক তাদের জন্য। সামনে ওটিটির কি কাজ আসছে আপনার? সামনে ওটিটির একটা শেষ করেছি, সেটার নাম হচ্ছে ফেউ। এটা ফেউ বোধহয় ধীমানের কাজ। হ্যাঁ, এবং সেটা সম্ভবত ঢাকার বাইরে, খুব ভীষণ কষ্টের কাজ। মানে এক্স্যাক্টলি শীতের সময় শুট করেছি সুন্দরবনের ভিতরে, তখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, মানে নদীর মধ্যে একটা লঞ্চের মধ্যে আমরা ছিলাম। এটা একদিক দিয়ে যেমন মানে কি বলা যায়, ঠান্ডা ঠান্ডা সবকিছু মিলে, কিন্তু ভীষণ এক্সাইটিং একটা। এবং চরকির কাজ সম্ভবত, এটা চরকির কাজ কবে মুক্তি পাবে এটা জানি না, এটা এখনো অন্যান্য অনেক কিছুই বাকি আছে, এগুলো একদিনের শুটিংও বাকি আছে। আচ্ছা, একেবারেই ভিন্ন রকম একটা কাজ, মানে গল্পটা টোটালি আলাদা। হ্যাঁ, একদম আলাদা। চর, দখল, ক্ষমতা, বিজনেস, খুব থ্রিলিং, রিফিউজি, বর্ডার, অনেক কিছুই একটা সিরিজের মধ্যে থেকে সে ধরার চেষ্টা আছে। আই এম ভেরি এক্সাইটেড, সিরিজটা আমি চাই যে ভালো হোক, একেবারে ভিন্ন রকম গল্প। তো এটার অভিজ্ঞতা খুব ভালো, মানে এমন হয়েছে শীতের সময়, মানে খুলনাতে যখন শুটিং করি তখন পুরোটাই খুলনা বেল্টের উপরেই করে। মানে ভোর 4টার দিকে শুটিং হচ্ছে, প্রচন্ড শীত, তার মাঝখানে ওই শ্যালো নৌকাতে, ইঞ্জিনের নৌকা যেগুলো খোলা, পুরোটা সমস্ত কিছু চেপে টুপে নিয়ে নদীর মধ্যে খোলা হাওয়ার মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে হেঁটে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করা। আর সুন্দরবনের ভিতরে যখন দাকুবের ওদিকে শুটিং হয়েছিল। আপনি তো নিশ্চয়ই সাঁতার জানেন? আমি জানি, সেটা জানি। একটা সময় না, যখন ওরা জেনারেটর বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে, কিছু থাকে না, সুনসান একটা কোথাও, শীতের সময় বলে ওদিকে পশু পাখি ওর আনাগোনা খুব কম, অদ্ভুত একটা কি বলা যায়, তা অদ্ভুত কি বলবে, স্পিরিচুয়াল বা
something ওয়ান কাইন্ড অফ ভয়ঙ্কর আবার স্পিরিচুয়াল কিছু ব্যাপার। ভয়ঙ্কর লাগেনি কোনো সময়, মনে হচ্ছিল যেন অপার্থিব একটা সুন্দর বলে না সেরকম একটা। এবং বেরিয়ে গিয়ে পরে ওপাশে আমি বাঘটাক দেখিনি কিন্তু বাঁদর পুরা দেখেছি আর কি, পুরা, এবং বিভিন্নভাবে আকর্ষণ করার চেষ্টা করেছি, তো পাত্তাই দেয় না। আমি একটু আগের গল্পে যেতে চাই আসলে, যেটা ইন্ডিয়ার গল্পে, যেখানে নিমা আপার সাথে পরিচয়, আড্ডা, প্রেম, ভালো লাগা, ভালোবাসা। আমি যদি ভুল না করি, আমি আস্তে আস্তে আজকে বাইকে বসে ভাবছিলাম যে কোনো একটা গল্প আছে ঈদের দিনের সকালে সেমাই খাওয়া নিয়ে, যে ঘাস খেয়ে ফেলেছিলেন, এরকম কিছু একটা বোধহয়। এটা না, নিমা আপার সঙ্গে পরিচয় ইন্ডিয়া থেকে এসে, ওটা বোধহয় অন্য কোনো গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ, ওনার গার্লফ্রেন্ডের সঙ্গে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনি। গোমর ফাঁক হয়ে যাবে তো পুরোটা। না, এই গল্প তো নিমা আপার কাছ থেকে আমি জেনেছি। আচ্ছা, অন্য একটা ইন্টারভিউ। না, ওই ছিল, হয় না, ঈদের সময় আমরা তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তখন মানে ঈদের সময় এক ধরনের সেন্টিমেন্ট কাজ করে, মাঠে বসে আছে। হ্যাঁ, শো ছিল, ছুটি ছিল, ঈদের সময় ছুটি থাকে ইন্ডিয়াতে, শো ছিল ওই দিন। মাঠে বসে ফিরে এসে তারপরে খুব মন খারাপ, ফাজলামো করে আমার মুখের মধ্যে এখান থেকে ঘাস তুলে এরকম করে দিয়ে দিয়েছে আর কি। ক্লাস ফ্রেন্ড, আমি খুব খুব সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম আর কি, ওই সরিটরি বলে এরকম হয়েছে আর কি। ক্লাসমেট কিন্তু না দর্শক, এটা নিমা আপা নিজে মানে একদম অন ক্যামেরাতে বলেছেন যে সেটা তার এক্স। যাই হোক, এরকম এক্স এর সংখ্যা কত যেটা নিমা আপা জানে, মানে নিমা আপার আগের কথা বলছেন? আমি এগুলো তো বলা মুশকিল কতটুকু এক্স কি না, মানে আমি আসলে আমার ভাই বোনদের মধ্যে একটু প্রেমিক প্রকৃতির, খুব স্বাভাবিক, কারণ এরকম একজন মানুষ। এবং আমি তো আজকে ইন্ট্রোডাকশনে বলতে ভুলে গেছি যে আমাদের অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন ইজ টু গ্রেট। সো এনিওয়ে, মানে আর আমার মনে হয় যে আমি অ্যাক্টিংটাকে সবসময়, অ্যাক্টিং বা যে কোনো ক্রিয়েটিভ কাজ আমাকে খুব উজ্জীবিত করে সবসময়। এমনকি বাড়িতে আমাদের যখন ট্রানজিস্টার ছিল 8 ব্যাটারি, আমার মনে আছে, কোনো সময় যদি কোথায় মানে শোনা যাচ্ছে না, গাড়ি করছে, তো ওইটা আবার খুলে বের করতাম, ওইটা আমার খুব আনন্দ দিত। ব্যাটারি গলে গেলে সেটা আবার পরিষ্কার করে ওখান থেকে মুছে নতুন ব্যাটারি লাগানো। এবং আমার ফ্যামিলির অনেকে আমার উপর নির্ভর করতো রেডিও ব্যাপার। তখন মনে হয় যে আমি ইঞ্জিনিয়ার হতে পারি বা মেকানিক্যাল কিছু। অ্যাকচুয়ালি আমার লক্ষ্যই ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করব, ডাক্তার বলতো আমার বাবা যে ডাক্তার হবে, কিন্তু আমি ইঞ্জিনিয়ার হওয়ার দিকে আমার মূলত ইয়ে ছিল আর কি। আচ্ছা। তো বাড়ির বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিসপত্র আমি দেখতাম এবং ঠিক করতাম আর কি, এবং যুক্তি দিতাম, আচ্ছা এটা কেন হলো, এখান থেকে এইভাবে হলো, ওইটা হয়, এরকম ভাবেই জিনিসপত্রগুলো হতো বিভিন্ন বিষয়ে। সো 71 আসলে খুব পরিবর্তন করে দিয়েছে। তখন আসলে যুদ্ধে যাওয়া, 9 নম্বর সেক্টর, হ্যাঁ, যুদ্ধে গেলাম, 9 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যাব। এবং ও তোমাকে বলতে পারি কোনো সময় মনে হয়নি যে আচ্ছা যদি মরে যাই, মনে হচ্ছে যে মরে গেল বিশাল একটি কাজের জন্য মরে যাবো, আসলে কি আছে। তখন একটা ভেতরে একটা অন্যরকম স্পৃহা ছিল, কোনো কিছু না, এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করবে, এটা হচ্ছে মূলত। এবং আমি যতটুকু জানি যে 9 নম্বর সেক্টরে আপনারা নাটক করতেন। হ্যাঁ, পরে হয়েছিল কি, আমি যখন মানে আমি কিন্তু বন্দুক হাতে যে লড়াই করা সেরকম শেষের দিকে আমরা বন্দুক ধরেছি, কিন্তু প্রথম দিকে যখন ট্রেনিং হচ্ছে তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা। আর এরকম বিদেশ বিভূতি, মানে আমি তো বাড়ি থেকে কোনোদিন বাইরে ছিলাম না। আমি মোটামুটি ভাবে আমার পক্স হয়েছিল, আমার এখনো মনে আছে যে একটা কম্বল নিচে, একটা কম্বল উপরে, একটা বালিশ, একটা লুঙ্গি এবং একটা পাঞ্জাবি পরে আমি 30 দিন কাটিয়েছিলাম। ও মাই গড। এবং আমি যখন লিটারালি আমি যখন পাঞ্জাবিটা খুলেছি, পাঞ্জাবিটা বোধহয় মানে যদি আমি মেঝেতে দাঁড় করিয়ে দিও সোজা হয়ে দাঁড়িয়ে অবস্থা, মানে এই যে মানে ঘাম, এবং ওখান থেকে বক্সের সময় যে সমস্ত বের, এরকম একটা কষ্টকর একটা সময় গেছে। খাওয়া ছিল না, অনেকেই এরকম এসে কিছু চাঁদাটা তুলে দিত, তখন খাওয়া হতো। একটা লোক যদি গেছিল যে আমার সেবা করার জন্য ইয়ে করলো, এরকম ভাবেই ছিলাম। কিন্তু কোনো সময় কোনো রিগ্রেট হয়নি যে জীবন শেষ হয়ে গেল, আরে কি হবে, কিছু মনে হয়নি। ঠিক হয়ে আবার কাজ করবো। তারপরে মুক্তিযোদ্ধাদের রিক্রুটিং এর কাজ করতাম, যারা অনেক রিফিউজি মানে এখান থেকে যেত রিফিউজি হয়ে, তাদেরকে ইন্টারভিউ করে ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদেরকে সাহায্য দিত ইসের জন্য, রিলিফের। ওরা আবার অনেকেই ভেতর থেকে ফলস নিয়ে করতো, তখন আমরা আবার মানে অথেন্টিকেট করতাম তাদেরকে, ইন্টারভিউ করে সে কোন এলাকার। তা আমি আবার আমার এলাকার লোকজনের কোথায় এমপি, কোন এলাকা, তখন তো থানা, ইউনিয়ন আর মহকুমা ছিল, তখন তো এরকম জেলা উপজেলা এরকম এতগুলো হয়নি।
তো জিজ্ঞেস করলে কে ফলস ধরা পড়ে যেত। এগুলো বর্ডার স্লিপ বললাম, বর্ডার স্লিপ ইস্যু করতাম আমরা। আচ্ছা, ওদের করে বর্ডার স্লিপ নিলে ওরা বিভিন্ন রিফিউজি ক্যাম্পে গিয়ে ওরা এইভাবেই কাজ করে গেছে। তারপর শেষের দিকে যখন এসে তখন আমাদের 9 নম্বর সেক্টরে একটা ক্যাম্পে এসে ওখান থেকে আস্তে আস্তে তৈরি হলাম। সেটা অ্যারাউন্ড নভেম্বরের দিকে হবে, শেষের দিকে গিয়ে। হ্যাঁ, শেষের দিকে গিয়ে আমি মোটামুটি অস্ত্র চালানো তখনই শিখে ফেলা আর কি। 71-এর আগে আপনি কোন থিয়েটারের সাথে যুক্ত ছিলেন? নাট্যকেন্দ্র তো 71-এর পরে। না, এটা কিন্তু অনেক পরে, অনেক পরে, হ্যাঁ। অনেক পরে। আমরা তখন প্রথমে শুরু করি যে কোরক সাংস্কৃতিক গোষ্ঠী বলে, আমরা তখন একেবারেই স্কুল স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। সেই সময় বাচ্চাদের সংগঠন ছিল, কিন্তু আমরা সবসময় গণমুখী ইয়ে করতাম। আমরা যেমন সুকান্ত কবিতা পড়তাম, রবীন্দ্রনাথের যেগুলো খুব মানে সে ধরো যে 2 বিঘা জমি, পুরাতন ভৃত্য, এইগুলো আবৃত্তি করতাম। নজরুলের আবৃত্তি করতাম, নজরুলের গান টান ওখান থেকে যারা শিখতো ওই কোরাসে বসে গাইছি। এইভাবে 69-এ আন্দোলনের সময় আমি স্কুলের স্টুডেন্ট, তখন মানে সবে স্কুল পাস করেছি তখন। সে সময় আমরা কিন্তু আন্দোলনের জন্য রাস্তায় 68 থেকে শুরু হয়েছে, ভাবা যায় না, অনেক আগের কথা। হ্যাঁ, এবং রাস্তায় আন্দোলন করছি। এবং একসময় যখন 69-এ যখন খুব টালমাটাল হলো, তখন তো একসময় মনে হলো যে আমাদের ধরতে পারতাম, আমরা পালিয়ে জ্বলিয়ে গেলাম আর কি বাড়ির থেকে। এইরকম। আর বাবা সরকারি চাকরি করতেন, বাবা একটু ভয় পেতেন যে তার কোনো ইয়ে হবে কিনা। সরকারি চাকরিতে যে চাকরিজীবী যেটা হয় যে সেটা হলো যে না দেখো তোমরা ভাবো, এরকম আর কি। কিন্তু কোনো সময় বাধা দেননি কোনো কিছুতে। আপনার ক ভাই বোন ছিলেন? আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। আপনি কততম? আমি 3 বোনের পরে প্রথম ছেলে বাবা। তার মানে তো প্রথম ছেলে দেখে খুব ভীষণ আদর। ভীষণ আদর, এবং ভীষণ মোটা ছিলাম আসলে। এবং আমাকে ওই, তুমি জানি না ইসে করেছো কিনা, মানে ওই বড় বারান্দা ছিল তো, বারান্দার মধ্যে এরকম কাঠের রেলিং মতো করে ওইখানে বসিয়ে রেখে আমার মা হয়তো রান্না বান্না কাঁচা করছেন, আমি ওখানে হয়তো ওইভাবে কোনো সময় ঘুমিয়ে গেলাম ওই জায়গায় ইসের মধ্যে, বা কাঁদছি, তখন হয়তো কেউ এলো, এরকম ভাবেই জীবন কেটেছে। খুব আদরের ছিলাম এবং খুব মোটা ছিলাম। এত মোটা ছিলাম যে এই সমস্ত জায়গা ভাঁজ হয়ে থাকতো এবং ভাঁজের মাঝখানে তোমার মাটি ঢুকে যেত আর কি। ওইটা খোলার জন্য এটা চামড়াটা এরকম করে ওইটা পরিষ্কার করতে হতো। এই মোটাটা কত বছর বয়স পর্যন্ত ছিল? এটা মোটামুটি ভাবে না, তার কারণ হলো যে আমি আবার খুব খেলতাম ভীষণ। আপনার হাইটও তো অনেক, 6 ফিট 2 ইঞ্চি। তো তখন আমি আসলে ওই ফুটবল খেলা থেকে শুরু করে, যেটা আমাদের তখন শীতের সময় ক্রিকেট খেলতাম, হাডুডু বা দাঁড়িয়াবান্ধা যেটা সেটা খেলতাম। বিকাল বেলার দিকে তো খেলাটাই যে মাস্ট, সে ক্রিকেট হোক ফুটবল হোক, আবার পুকুর ছিল বিশাল, সেটার মধ্যে ঝাঁপিয়ে সাঁতার কাটা হোক। গরমের সময় ছেলে বলে কথা, গরমের সময় এমন ছিল, মর্নিং স্কুল ছিল 7টার সময় স্কুল, 11টা পর্যন্ত টানা স্কুল হতো। এসে কোনো দৌড়ে এসে বইটা রেখে পুকুরে পান্তা ভাত খেয়ে সোজা একটা গামছা নিয়ে সোজা দিঘির মধ্যে গিয়ে যাবো না, মোটামুটি 1.5-2 ঘন্টা স্ট্রেট ওয়ে। উঠতাম যখন হাত দিয়ে লেগে যায় না একদম, কেমন যেন হয়ে যায়। এইরকম অবস্থার মধ্যে উঠে চোখ টোক লাল, তারপরে খেয়ে, যেহেতু মর্নিং স্কুল, দুপুরে পড়া, সন্ধ্যার পরে পড়ার জন্য আর মোটামুটি ঘুমের মধ্যে। আর তখন তো কুপি জ্বালিয়ে, অথবা তখন কি হেরিকেন ছিল? হেরিকেন ছিল, হেরিকেন আমরা প্রথম থেকে পেয়েছি। কুপি আমরা এরকম পাইনি, বেশ আগে থেকে। পরে ইলেকট্রিসিটি চলে এসেছিল যখন স্কুল পড়ছি তখন থেকেই। তাহলে তো অনেক আগে গেছে ইলেকট্রিসিটি চলে এসেছে, এবং ইলেকট্রিসিটি আমাদের সামনেই আসছে, মানে প্রচুর এক্সাইটমেন্ট তখন। স্বাভাবিক, খুব স্বাভাবিক। কি করে বারবার কিছু মনে হচ্ছে, লাইট কিভাবে জ্বলবে, এটা কি তখন সুইচ টিপতে এবং অফ করতে ভালো লাগতো। ঠিক করতাম তখন, কিছু যদি শিখে ফেলেছি কি করে টেপ দিয়ে, সেই বয়সে স্কুল লাইফে করা যায়। হ্যাঁ, যে কিভাবে টেপ দিয়ে আবার তার ইয়ে করতে হয়, লাইন অফ করে নিতে হবে, বাল্ব কিভাবে চেঞ্জ করতে হবে, ছোট টেবিলের উপর উঠে এরকম ভাবে করতাম। এর কি মনে আছে যে প্রথম কবে টেলিভিশন দেখেছিলেন এবং সেটা কোথায়? হ্যাঁ, মনে আছে। আমি 68-এ প্রথম ঢাকা আসি। ঢাকা এসে এই স্কুল ছুটি হয়েছে, ঢাকায় ঘুরতে যাবো, হারিয়ে গিয়েছিলাম মামা একবার। ও বাবা, সেটা গল্পটা একটু শুনি। সেটা আমার কি বলে, আমি থাকতাম মালিবাগে, ওখানে আমার চাচার বাড়িতে। আচ্ছা। আমার আরেক ফুবু থাকতেন হচ্ছে শান্তিনগরের, এখন মনে আছে পরিষ্কার। আচ্ছা। তো শান্তিনগর উনি আমাকে বারবার ট্রেনিং দিচ্ছে, শোনো বাসে কিন্তু খুব ভিড় হবে, অফিস টাইম এখন, আমরা যাবো হচ্ছে সদরঘাটের এরকম কিছুর মধ্যে।
তাড়াতাড়ি কিন্তু উঠতে হবে। আর আমি তো মনে করো সে সময় তরুণ, আমি তো উনি ওঠার আগে আমি উঠে চলে গেছি, উনি আর উঠতে পারেনি, আমাকে বাস নিয়ে চলে গেছে। তারপর কিভাবে ব্যাক করলেন? তখন তো ফোন ছিল না। আমি কিচ্ছু ফোন টোন কিচ্ছু নেই। তো আগে থেকে কোথায় যাবো এটা আমি ওখানে সদরঘাট গিয়েছিলাম, আমার মনে আছে, একটা মুড়ির টিন বাস টাইপের। আচ্ছা আচ্ছা। এইটাতে নেমে ওইখানেই ভেবাচে রেখে দাঁড়িয়েছি। শান্তিনগর যাবো ওইটাও, কিন্তু মুশকিল হচ্ছে আমার ঠিক মনে নেই, আমার খুব সম্ভবত পকেটে পয়সাও ছিল না বাস ভাড়া। আমি ভেবে রেখেছি যে আমি মোটামুটি লোকজনকে হাঁটতে, মানে এখান থেকে হেঁটে যাবো, লোকজনকে জিজ্ঞেস করবো ভাই শান্তিনগর কোন দিকে। শান্তিনগর মোড়ে গেলে আমি চিনতে পারবো যে কোন দিকে, ওইটুকু ইয়ে ছিল। পরে আমি যখন টাকাদি করছি একটু থেমে ঢুকবো, তখন দেখি আমার সেই ফুফা হন্তদন্ত হয়ে চলে আসছে। আর উনি আমাকে কিছু বলতেও পারছে না, কারণ উনি আমাকে ঠেলা দিয়েছে, তুমি কিন্তু আগে উঠে যাও। তা আমি আগে উঠে গেছি, উনি উঠতে পারেন নাই, কিছু করার নেই। তো 68-এ যখন আমি ঢাকা আসি, আমি তারও অদ্ভুত জীবন। সেটা হচ্ছে যে অসুস্থ হয়ে গেলাম, আমার দাঁতের খুব ইয়ে ছিল, দাঁত তুললাম, দাঁত তোলার পরে ইনফেকশন হয়ে গেল, দাঁত তুলে ফেলেছে, ব্লিডিং আর বন্ধ হয় না। পরে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম ওই সময়। সেটাও অদ্ভুত এক্সপিরিয়েন্স, এগুলো খুব মনে আছে। ওইটার এক্সপেরিয়েন্স একটু শুনি আমি, আজকে তো একটু ডিফারেন্ট গল্প। ঢাকা মেডিকেল কলেজে নরমাল বেডের মধ্যে শুধু তারকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, দেখে প্রেশার টেশার দেখে ব্লিডিং বন্ধের জন্য আবার ঠিকঠাক করে দিয়েছে। তখন ইন্টার্ন ডাক্তাররা এগুলো করতেন আর কি। তো আমার এটুকু মনে আছে, আমি তো শুয়ে আছি, একজন পুরুষ ডাক্তার, মহিলা ডাক্তার আমার দিকে না দেখে নিজের মধ্যে কি করছে, আবার কে তর্ক করছে। আমার বারবার মনে হচ্ছে ঠিক কথা বলতে বলতে করছে, ঝামেলা করে ফেলবে না তো আবার এক জায়গায়। আমি বলছি আমার দাঁতে কিন্তু এইটা, হ্যাঁ হ্যাঁ মানে ওরকম কথাই বলছে। তারপরে কোনো পাত্তা নেই, আমাকে নিয়ে এসে নিয়ে গেল। এন্ড ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে আমার প্রথম হসপিটাল, এবং সেকেন্ড ডেতে আমার সামনে একজন লোক মারা গেলেন বেডে। আমি চেয়ে দেখলাম কি করে একটা লোক মারা যায়। আর একজন পেশেন্ট ছিল, ওগুলো সব ইনজুরি পেশেন্ট। একজন পেশেন্ট ছিল ওই যে খাদির ওই যে খেজুর গাছে উঠে ইয়ে করতে গেছে, না পারতে গেছে, খেজুর যাই হোক না কেন কাটা ঢুকে গেছে, কাটা এখানে লেগে গেছে, ও খেয়াল করেনি, তার মুখটু এরকম ফুলে, সে ও মাই গড, মানে কথা বলতে পারে না, কাশতে পারে না, থুতু ফেলতে পারে না। এটা কষ্টকর অবস্থা, ভীষণ বাজে অবস্থা। তো যখন আমি ঢুকেছি, হ্যাঁ আমার এখন মনে আছে, ঢোকার পরপরই তখন আমার একজন ভাই ছিল, ভূগত ভাই, থাক তোমাকে দেখতে হবে না, দেখতে থাকো। তা আমার তো বলে না, আমার ছোটবেলা থেকে মানবকে দেখার বা পর্যবেক্ষণ করার একটা অদ্ভুত ইচ্ছা আমাদের সবারই, আমার অন্যান্য ভাই বোনদেরও আছে। তা আমার শুধু ঝোঁক যাচ্ছে আমি কি করে লোকটা কি করে একটু দেখি এরকম। তো আমি মোটামুটি তাকে দেখলাম, এবং আমার এমন কোনো ভয়টা লাগেনি, তো মনে হচ্ছে এটা মৃত্যু তো একটা স্বাভাবিক জিনিস হয়, এটা তো হতে পারে। তারপরে যাই হোক ঠিকঠাক হয়ে আমি যখন, আমার আর এক ফুফাতো ভাই তখন ধানমন্ডিতে থাকতেন, ওনারা ঈদের সময়, রোজার সময় এসেছিলাম, ঈদের আগে বাড়ি যাবে, ওনাদের গাড়িতে বাড়ি যাবো আর কি, খুব এক্সাইটেড। তখন প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, ওনার টেলিভিশনটা ছেড়ে দিয়ে গেলেন, আমি টেলিভিশনটার দিকে তাকালাম, তাকিয়ে আমি প্রথম কার চেহারা দেখেছিলাম আমার মনে আছে। ও ওয়াও, আমি এতটা আশা করিনি যেটাও মনে থাকবে। আব্দুল আল মামুন, ভাবা যায় না, ভীষণ গুণী মানুষ। আমার প্রথম টেলিভিশনের চেহারা দেখা হচ্ছে আব্দুল আল মামুন, এরকম চশমা ছিল, উনি তখন চিঠিপত্রের জবাবের একটা অনুষ্ঠান করতেন। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটু ঝিরঝির করছে তখন টেলিভিশনটা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো পুরনো আমলের সেই টেলিভিশন থাকতো, এন্টিনা নাড়াচাড়া দিতে হতো, এন্টিনা থাকতো, খুব ভালো ছবি। তখন তো কেবল 64-65 শুরু হয়েছে আমাদের এখানে টেলিভিশন। সো ওই সময় ওনাকে আমার প্রথম ওই চেহারা দেখ, এবং ঘটনাক্রমে আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ব্যাক করলাম, তার কিছুদিন তো বাইরে কাজ করেছি, পরে কিন্তু আব্দুল আল মামুনের দল, যে থিয়েটার, ওনার সঙ্গেই কাজ করেছি, থিয়েটার নাট্য গোষ্ঠীতে, ওখানে দীর্ঘদিন কাজ করেছি। এবং মঞ্চে প্রথম আমি ওনার নির্দেশনায় মুনির চৌধুরী, কবির চৌধুরীর অনুবাদ শেক্সপিয়ারের ওথেলো নাটকের ওথেলো ভূমিকায় কাজ করেছিলাম। ওয়াও, আমার এখানে একটা প্রশ্ন আছে, নিজে কবে প্রথম টেলিভিশনে নিজেকে দেখলেন? সেটা একটা অদ্ভুত কাহিনী, এই কাহিনীটা শুনি। তাই সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাওয়ার আগে, তখন আমি যাওয়ার আগে, হ্যাঁ এটা 74
4 টোর হবে খুব সম্ভব, ওকে ওকে 4, 5, 6 আমার তাদের খেয়াল নেই, মানে টেলিভিশনে ঢোকার আগে আর কি। আমি মামুনুর রশিদের দল করতাম তখন, আরণ্যক। কারণ মামুনুর রশিদের সঙ্গে একটা ফিলোসফিক্যালি একটা জায়গা ছিল যে উনি সমাজ পরিবর্তন, আমরা নাটকটা করতাম, থিয়েটার করতাম আসলে সমাজ পরিবর্তন, মানুষের মঙ্গল, মানুষের ভালো, অন্যায়ের প্রতিবাদ, শোষণের প্রতিবাদ, এগুলো ছিল, অপশাসনের প্রতিবাদ, এগুলো। আমরা গ্রামে গঞ্জে আইয়ুব খানের বিরুদ্ধে নাটক করেছি, কিন্তু এই গণনাট্য করেছি, কিন্তু এরকম মানুষের নাটক নেই। অত্যাচারী মানে এক ভালো রাজাকে ইয়ে করে নিয়ে একজন ওইরকম সেনাপতি এসে তাকে মেরে করলো, কারণ ওইটা আমি ওই রাজার পাঠটা করেছিলাম বলে মনে আছে আর কি। তারপর বিদ্রোহ হলো, এরকম অনেক কিছু ছিল নাটকে। এটা গণনাট্য ছিল, একদম একদম পলিটিক্যাল পার্টি, মানে তখন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী সাহেবের দলের মিটিং থাকতো, তারপরে গিয়ে আমাদের নাটক থাকতো। তো ওই জন্য একটা এক ধরনের রাজনৈতিক কি বলা যায়, মানে চিন্তা চেতনার ছিল। ওনার দলের প্রথম কাজ করা শুরু, কিন্তু উনি একটা টেলিভিশন সিরিজ করছিলেন, মেঘে ঢাকা তারা, মনে আছে। এইটা হচ্ছে আসকার ইবনে শাইখ এরকম ওনার লেখা, উনি ছিলেন। তো আমরা পাট্টাট করবো এরকম একটা ইয়ে। তো আমাকে নিয়ে গেলাম, তখন তো ক্যামেরাও বুঝি না, কিছু বুঝি না, সেটা আব্দুল্লাহ মামুনের প্রোডাকশন ছিল। আমি শুধু ভাবছি আপনার প্রত্যেকটা ব্যাপার মনে আছে, মানে আমার এই স্মৃতিগুলো সাংঘাতিক। এরপরে মানে উনি বললেন যে, মামুন ভাই বললেন, মানে আব্দুল্লাহ মামুন বললেন মামুন রশিদকে যে একটা লোক দরকার আমার একটু ওই টাইটেল করার জন্য, একটু দাড়ি লাগাতে হবে। মামুন তুমি আমাকে পাগড়ি টাগি লাগিয়ে একটা বেশ দাড়ি লাগিয়ে দিল, বসে একটা লোক লিখছে। আচ্ছা, তখন তো ক্যামেরা বুঝি না কোন জায়গা থেকে নিলে কি হবে, কি শট ধরছে, কিভাবে ধরছে, অনেক এক্সাইটমেন্ট, আমাকে দেখা যাবে। আমি বাবা তখন জীবিত, বাবাকে বলেছি আমাকে দেখা যাবে আজকে টেলিভিশনে। আগ্রহ নিয়ে, আমাদের বাসায় তখন টেলিভিশন বোধ ছিল না, পাশের বাসায় ছিল, ওখানে গিয়ে দেখতে গেছি। দেখলাম আমার পিছন দিকে ক্যামেরা ধরা, দাড়ি দেখা যাচ্ছে, পাগড়ি দেখা যাচ্ছে, একটা লোক একটা ওই পাখির পালকের কলম দিয়ে লিখছে একটা খাতার মধ্যে। এত মন খারাপ হয়ে গেল দেখে। এইটার মানে অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স, মানে অদ্ভুত। এরপরে আর করা হয়নি। পরে অনেক পরে ফিরে এসে এইটিতে প্রথম শুরু করলাম। এসে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, 79-এ ফিরলাম যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে। তখন ওই একটা প্রথম করেছিলাম হচ্ছে সেলিম আল দিনের লেখা মানে অ্যাডাপ্ট করা শেখাবের একটি গল্প, প্রজাপতি নাম ছিল নাটকটা। এইটাতে আসাদ ছিল আর সম্ভবত রিনি রেজা ছিলেন, আমার একটা পার্ট ছিল নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। গুড্ডিতেও তো আপনি ছিলেন এবং আসাদ ছিলেন। গুড্ডি আরেকটু পরে করা, 80-তে করা। সো ওটা আগে বোধহয় ছবি করেছে, হ্যাঁ, হাসান ভাইয়ের সঙ্গে, সৈয়দ হাসান ইমামের সঙ্গে। আচ্ছা আচ্ছা, লাল সবুজের পালা, এটা প্রথম আমাকে উনি নেন আর কি। সেটাও অনেক গল্প আছে। যাই হোক, এসব গল্প করতে গেলে রাত হয়ে যাবে। আমার কয়েক ঘন্টা দরকার এত গল্প শুনতে, আমি খুব এক্সাইটেড। মানে হাসান ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই আলাপ, মানে ইনফ্যাক্ট ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাওয়ার ব্যাপারে উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি যদিও অনেকটা শেষের দিকে, যে আপনি ইঞ্জিনিয়ার হতে চাইতেন কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়বেন, এই সিদ্ধান্তটা কবে নিলেন? বললাম না, 71 জীবনটাকে পরিবর্তন করে দিল। তখন মনে হলো, তখন যে একটা ধরনের যে বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো আমার সামর্থ্য ছিল না। আর সবে স্বাধীন দেশ, অনেক কিছুই দাম মিলিয়ে কি হচ্ছে না হচ্ছে। আর তখন ওই কনভেনশনাল পড়ার পিছনে খুব আর ইয়ে নাই। একবার হয় কি, ওই সময় যদি কেউ বাইরে চলে যায় প্রায় 8-9 মাস, খুব মুশকিল আবার ইয়ে করা। আমি এসেই যেটা করলাম সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেললাম আমি। এরপরে মনে হলো জীবন, আর আমার মেজ বোনের হাজবেন্ড স্বাধীনতা যুদ্ধে শহীদ হলেন। আচ্ছা, সেটা আমি ঠিক, ছোট দুটো বাচ্চা, ও ঢাকাতে থাকতো, এখন আমাকে ও দেখার কেউ নেই, ও তো আলাদা বাসা নেবে। তো বঙ্গবন্ধু ওই শহীদ পরিবারের স্ত্রীদেরকে আলাদা করে ইয়ে দিলেন, চাকরি দিলেন, যারা যেখানে ছিল সেখানেই চাকরি। তো আমার
দুলাভাই তো রেডিওতে চাকরি করতেন, তো রেডিওতেই ওকে আবার জব নিয়োগ দেওয়া দিলেন। হলো। তো এসে আমার মনে মানে আমার বোন বলেছিল, জিজ্ঞেস করছিল কোথায় তোদের থাকছিস কোথায়, বাড়ি তো নাই, আচ্ছা আমি বাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। রেডিওতে যখন বঙ্গবন্ধু, উনি তো এইভাবেই সবসময় মানুষের সঙ্গে কথা বলতেন, মিশতেন, মানে এত ওন করতেন এই সমস্ত পরিবারকে। তখন ওই যে কোথায় থাকবে, আজিমপুর কলোনিতে একাকি করে থাকবে, দুটো ছোট বাচ্চা, তখন আমি চলে এলাম, আমি পড়াশোনা করবো, সাধারণ পড়াশোনা করবো, তারপর চাকরি বাকরি করবো, এরকম একটা ইয়ে। তখন এসে রেডিওতে চাকরি করতাম কিছুদিন। তখন রেডিওতে অডিশন দিয়ে পাশ করলাম, পাশ করে রেডিও নাটক করা শুরু করলাম, জীবন্তিকা, রেগুলার নাটক এরকম। এর ফাঁকে আমি আবার টেলিভিশনে অডিশন দিয়ে ফেলেছিলাম নর্মালি। আমার অডিশন নিয়েছিলেন আতিকুল হক চৌধুরী। ওরে বাবা। তো এই দুই অডিশন হয়েছিল, একবার প্রথম পড়তে হলো, তারপরে এসে দাঁড়িয়ে অ্যাক্টিং করতে হলো, এবং আমি নর্মালি পাশ করে গেছি। বাহ। তখন ডিআইটিতে দিয়েছিলাম অডিশনটা। তো এই রকম ভাবেই মোটামুটি করে হাসান ভাই যখন ছবি ফিরে আসার পর দেখাটা করলাম অসুস্থতার পরে, উনি একটা ডকুমেন্টারি করলেন, ডকুমেন্টারিতে একটু অভিনয় করলাম, এবং আমি ছবি করব, এটা সরকারি অনুদানের ছবি ছিল, তখন ডিএফপির ছবি ছিল, একটু সোশ্যাল মোটিভেশনাল, লাল সবুজের পালা নাম। আমি কবরী, এদিকে সুচরিতা, আসাদ, সুবর্ণা, হাসান ভাই নিজে, এরকম কাস্ট ছিল আর কি। আমারকে উনি ভাবছিলেন যে একটা করবেন, কিন্তু আবার পছন্দ হচ্ছে না, তো অন্য একটা ছেলেকে ভেবেছিলেন হিরো নেবেন আর কি। আমাকে আগে নিয়ে গেছে, ওর শুটিং ছিল, ও বলছে আমি কাল সকালে পৌঁছে যাব। সকালে শুটিং এর জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, আমার ওদিন শুটিং এর কোনো কলটা নেই, কিন্তু আমি চলে গেছি। ছিলাম হচ্ছে কাশিমপুরে এগ্রিকালচার একটা ফার্ম আছে, ওই জায়গায় ছিলাম, একদম ঢালা ফ্লোরে। এই থাকার পরে এইটিতে, তো এই সময়টায় ওই ওনার পুরো ইউনিট রেডি, ওই ছেলেটা আসে না। হাসান ভাই পায়চারি করছেন, এখন আমার দিকে দেখে, আবার দিকে যায়, আবার দেখে, ঘড়ি দেখে, করতে তখন টেলিফোনের কিছু নেই। তুমি তৈরি হয়ে যাও। জি, লুঙ্গি আছে? লুঙ্গি পরো, শার্টের কেস দাও, এই ওই শার্টে শার্ট কিনে দিয়ে দাও, চলো। বলে ওই লুঙ্গি পরে, শার্ট পরে যেটা ছিল নিজের, ওইটা পরে শুটিং করতে চলে গেলাম। গানের শুটিং সুজিতের সঙ্গে, এবং গানটাও পপুলার ছিল। তুমি যাইবা কোনখানে, বলো কি, ধরা পড়া গেছো তুমি রঙ্গিলা জালে, হায় হায় রঙ্গিলা জালে, এরকম একটা গান ছিল। সো এই গানটার যে প্রথম শুট হচ্ছে, ওর একটা পোর্শন লং শটের টাইপের, এরকম কয়েকবার রিহার্সাল, তখন কালারের শুট হচ্ছে, কালার ফিল্ম কিন্তু তখন খুব কস্টলি। আচ্ছা, হাসান ভাই বলছে বারবার রিহার্সাল করে আমরা কিন্তু ফুটেজ বেশি দিতে পারবো না। তুমি বিশ্বাস করবে না, আমি ফার্স্ট শট দিলাম, ফার্স্ট শট দিয়ে ঘুরে সেকেন্ড শট হবে, এই ঘুরে শেষ হলো, দূর থেকে যে হিরো করার কথা ছিল সে তখন আসছে। ও মাই গড, তারপর কি হলো? তারপর হাসান ভাই ও দূরে থাকলো, যে থাকি, হাসান ভাই তার অ্যাসিস্ট্যান্টকে বললেন ওকে চলে যেতে বলো। ইস, মানুষের কপাল অদ্ভুত ভাবে তৈরি হয়। এটা ট্রু। হ্যাঁ, এটা আসলেই তাই। আমার যে উপস্থাপনার যে শুরুটা, এটা একজন ফাঁসিয়ে দিয়েছিল। ওটা একটা বইমেলার প্রোগ্রাম ছিল, লাইভ বিটিভি। তো আমি আসলে তখন উপস্থাপনা করি না, আমি বিভিন্ন মঞ্চের প্রোগ্রাম করি, তো প্রথম আলো বন্ধু সবাই এই থ্রুতে, বা আমার সংগঠনগুলো থ্রুতে, ইউনিভার্সিটির। তো হঠাৎ করে একজন বললো যে মেয়েটা তো ভালো কথা বলে, আবার পড়াশোনাও করে, মানে মুদ্রণ প্রকাশনা নিয়ে, সো ও হচ্ছে বই নিয়ে ভালো বলতে পারবে, আপাতত আজকের দিনটা ওকে দিয়ে চালিয়ে দাও। তো আপাতত চালিয়ে দিতে যাওয়ার পর তখন মাসুদুল হক ছিলেন বিটিভির জেনারেল ম্যানেজার। সো স্যার হচ্ছে বললেন যে আর দরকার নাই, ও যদি কন্টিনিউ করে তাহলে ওই করুক। এই আমার মানে একজন পারলো না বলে ওই সুযোগটা আমি পেয়ে গেলাম, আর তারপরে শুরু সেরকম। এবং ওথেলো নাটকটা করাও এরকম ভাবে, মামুন ভাই যখন, তখন অন্য কাস্টিং ছিল। আমার প্রথমে পার্ট হলো যে একটা, ও তো আমি টেকনিক্যাল কাজের জন্য কিন্তু মামুন ভাই আমাকে নিয়ে গেছে প্রথম। আচ্ছা, যে আমরা তো এরকম প্রোডাকশন কোনদিন করিনি, এরকম ক্লাসিক, একটু ইউরোপিয়ান ক্লাসিক, শেক্সপিয়ার, সাধারণ নাটক করি, আমার লেখাটা এরকম। তুমি একটু পড়াশোনা যখন করে এসছো, তুমি আমাদের সঙ্গে কাজ করো, আমাদের সাহায্য করে দেবে। ঠিক আছে, করবো। এই তো প্রথম দেখা পাচ্ছে, ঠিক আছে তুমি লম্বা টম্বা আছে, এই তুমি সোলজার পাঠ করবা, ঠিক আছে সোলজার পাঠ করবা, বলম টলম নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এই আছে। তারপরে
সেখান থেকে একটু প্রমোশন হয়ে গেল, প্রতিহারী বলে একটা ক্যারেক্টার আছে। আচ্ছা, মানে প্রথমে টেকনিক্যাল, এরপরে হ্যাঁ, সোলজার, তারপরে এরপরে সোলজার প্রতিহারী। থেকে এক ডায়লগের একটা, মানে একটাই ডায়লগ তার তখন। আচ্ছা। তো সেটাই করলাম, রিহার্সাল হচ্ছে, জমছে না। মাউন্ট ভাই ওথেলো করবেন এরকম, ইয়াগোকে নিয়ে খুব সমস্যা, ইয়াগো কে করবে। এই করতে করতে একটা জায়গায় খুব স্থবির হয়ে গেল, প্রোডাকশনটা আজ হবে না। তখন সৈয়দ হায়দার রিজভী, উনি বিটিভির প্রডিউসার ছিলেন এবং পোল্যান্ডের ফিল্মের ট্রেনিং করে ফেরত চলেছেন। উনি খুব মামুন ভাইকে বললেন যে আপনি নতুনদেরকে নিয়ে ট্রাই করেন না কেন। তো মামুন ভাই এগুলোকে খুব নিত, এই সাজেশনগুলোকে, আব্দুল আল মামুন। হ্যাঁ ঠিক আছে, হতে পারে। বলে তোমার কালকে এইটা পড়ে আসবে, আমি 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 দেখবো কে কিরকম পারো না পারো, মানে অলমোস্ট সবাইকে একটা, হ্যাঁ বলে ওই প্রথম বলে কে কবিতা বলতে পারো, কার কি কবিতা মনে আছে। তো ওইটা যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্তরে, এরকম সব সঙ্গীত গাছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এইটা দিল। এটা পড়ার পরে মনে আচ্ছা ভালোই তো, হ্যাঁ আর তুমি আর একটু জোরে করে পড়ো, এরকম দেখতে দেখতে তারপরে মোটামুটি খুব দরাজ গলা, হ্যাঁ পড়ে একটা সময় রিহার্সাল করতে আরেকটা পার্ট দিল, সেটা হচ্ছে মন্টানো বলে একটা ক্যারেক্টার আছে, ও যুদ্ধ ফুদ্ধ পারে একটু, বেশ ভালোই পার্টটা। আমি খুব এক্সাইটেড, যুদ্ধ টুদ্ধ আছে, শর্ট ফাইট টাইট আছে ক্যাসিওর সঙ্গে। তারপরে সব স্থিমিত হয়ে এক সময় গিয়ে চেঞ্জ হয়ে তখন নতুন করে এসে আমি ওথেলো, মাউন ভাই ইয়াগো এবং তারানা হালিম প্রথম ছিলেন ডেসডিমোনা। ও আচ্ছা। পরেও কিছুদিন পরে করেনি এবং পরে ফেরদৌসী মজুমদার ছিলেন ডেসডিমোনা। এইভাবেই এগোতে থাকে গল্প করা আর কি। সর্বশেষ কবে বাবা ছেলের পোশাক পরেছে, মানে আরিক আনাম খানের পোশাক তারিক আনাম খান পরেছে? আরিক আনাম খানের বাতিল পোশাক আমি এখনো পরি। বাতিল পোশাক? বাতিল পোশাক, মানে বাতিল শব্দটা বলার কারণ কি? মানে বাতিল পোশাক ও রিজেক্ট করে যে হবে না, আমি রেখে দিয়ে পোশাকগুলো, কারণ আমি বিভিন্ন ধরনের পাঠ করি তো। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবিত্ত বাবা বা একটু অন্য ধরনের, তো আমার কখন কোন শার্ট কি বৃত্তান্ত কখন লেগে যায়, আমার অনেক পুরনো শার্ট এখনো আছে। হ্যাঁ, এবং সেগুলো আমি বিভিন্ন নাটকে ইউজ করি, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির একটু পুরানো হয়ে যাওয়া শার্ট, একটু রং উঠে গেছে, দেখলে পুরানো মনে হয়, নতুন জন মনে হয় এরকম। এই জন্য ওর শার্টগুলো রেখে দিয়েছি মোটামুটি। এখন ওরটা তো আমার ঢিলা হয়, বিকজ হি ইজ 6'5" and আমি 6'2". খুব স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। মানে এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে উঁচু পরিবার। থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন এবং সবসময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অনেক ভালো ভালো কাজ উপহার দিন। তবে গল্পটা আরো দীর্ঘায়িত করা গেলে খুব ভালো হতো, কারণ এত গল্প, আজকে অনেক নতুন নতুন গল্প জেনেছি, এটা আগে কখনো আমার জানা হয়নি। এবং আমি শুধু ছোট্ট একটি করতে চাই, আমি অ্যাকচুয়ালি হোয়াটএভার তুমি যদি বলো আমি কি ক্যারিয়ারের কি বৃত্তান্ত, তাহলে বলবো যে প্রতিটি মুহূর্তেই আমি পরিশ্রম করে আমাকে সমস্ত কিছু পেতে হয়েছে এবং আমি বিশ্বাস করি যে পরিশ্রমটা খুব দরকার। অবশ্যই আই বিলিভ ইন ট্যালেন্ট, বাট তার সঙ্গে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রচণ্ড পরিশ্রম। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে এমন হয়েছে যে দিনের পর দিন না ঘুমিয়ে শেষের দিকে লিখে গেছি, লিখতে লিখতে আর দেখি না চোখে, দেখি সূর্য উঠে গেছে, লাইট করছি আউটডোরের মধ্যে স্টেজে, মানে ওপেন এয়ার প্রোডাকশন হবে, এমন হয়েছে দেখতে পাচ্ছি না, তখন দেখি সূর্য উঠে গেছে, লাইট দেখা যায় না, নির্ঘুম কেটেছে, এরকম বহুদিন। পরিশ্রমের কোনো বিকল্প আসলে নাই, বিশ্বাস সম্ভব না। ট্যালেন্ট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান সর্ট অফ, ইউ হ্যাভ টু হ্যাভ ইট। তোমার লাইফে কি দেখছো, কি প্রকাশ করতে চাও, অনেক কিছু মিলিয়ে। বাট যারাই কাজ করতে চান তাদের মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড। আর আমি মুক্তি কোনো সময় পাইনি। কোনো রিগ্রেট আছে জীবনে? আমি আবার মানে শেষ করে হইল না, শেষের একটা ব্যাপার, কোনো রিগ্রেট আছে জীবনে কোনো কিছু নিয়ে? আই ডোন্ট রিগ্রেট এনিথিং, কখনোই না। আমি ওই বলে নিজের কথা বলেন, কুডন্ট বি বেটার, এর থেকে ওয়ার্স্ট হতে পারতো, সেটা ভাবি না কেন। রাইট, এটা ট্রু। আরো ওয়ার্স্ট হতে পারতো, আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো। আজকে যে স্বাধীনতা যুদ্ধে আমি যাদের সঙ্গে গিয়েছিলাম, দুইজন বন্ধু, শহীদ কাজল এবং শহীদ খোকন, ওরা তো আমার মধ্যে একই রকম ইনোসেন্স নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু একটা জায়গায় অ্যাম্বুশ হয়ে পাকিস্তানের গুলিতে মারা যায়। আমি তো ওখানে থাকতে পারতাম, তাহলে তো আজকে এই তারিক আনাম খানকে আমরা পেতাম। হ্যাঁ, মানে যেভাবে হোক আমি থাকতাম না। যাই হোক, যারাই দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওই একটা কথাই বলি, সেটা হচ্ছে যে যেটাই হোক অ্যাচিভ করতে গেলে আসলে খুব সহজ কিছু হয় না।
আর ব্যর্থ হতে ভয় পেলে চলবে না, এরকম বিশ্বাস করি। এরকম কতগুলো ফিলসফি আছে যেগুলো আমি বিশ্বাস করি। একদম। অসংখ্য ধন্যবাদ, আরো একবার শেষ করছি আমি। তোমাকে ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। এবং আমরা কিন্তু অসংখ্য গল্প শুনেছি আজ শ্রদ্ধেয় তারিক আনাম খানের কাছ থেকে, এবং আমার মনে হয় যে আরেকটু সময়টা বর্ধিত করা গেলে, আরো কিছু গল্প করা গেলে আরো ভালো হতো। তবে সেটা অবশ্যই হবে অন্য কোনো আয়োজনে। সবাই অনেক ভালো থাকুন এবং অবশ্যই চোখ রাখুন টিবিএস স্পটলাইটে, প্রেজেন্টেড বাই মোহাম্মদ এন্ড সন্স লাক্সারি ওয়াচেস। সবাই অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও।